নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। পশ্চিমবঙ্গ দিবসের ব্যানারে রবীন্দ্রনাথের ছবির নিচে বিতর্কে জলপাইগুড়ি পুরসভা। তিস্তা পারে চাঞ্চল্য, মোদী শাহকে দড়ি বেঁধে টানার পোস্টার ঘিরে বিতর্ক। সাপের ছোবলে ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ ধূপগুড়ি। এবার আসছে বিস্তারিত সংবাদে। পশ্চিমবঙ্গ দিবসের ব্যানারে রবীন্দ্রনাথের ছবি নিচে বিতর্কে জলপাইগুড়ি পুরসভা। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে লাগানো একটি ব্যানারকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে। কয়েকদিন আগে রাজ্য সরকারের উদ্যোগে পালিত পশ্চিমবঙ্গ দিবসের প্রচারমূলক ওই ব্যানারের ওপরের অংশে ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ছবি। অন্যদিকে ব্যানারের একেবারে নিচের অংশে স্থান পেয়েছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। এই বিষয়কে কেন্দ্র করেই আপত্তি তুলেছে শহর ব্লক কংগ্রেস। বুধবার শহর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে পৌরসভার আধিকারিকদের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এই প্রসঙ্গে শহর ব্লক কংগ্রেস সভাপতি অমলান মুন্সি বলেন, সরকারি অনুষ্ঠানের ব্যানারে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি একেবারে নিচে রাখা হয়েছে, আর ওপরে রয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি, প্রধানমন্ত্রী সহ অন্যান্যদের ছবি। রবীন্দ্রনাথ ঠাকুর অনেকটাই নিচে, সকলের নিচে। আমরা এই বিষয়টা নিয়েই এক্সিকিউটিভ অফিসারের দৃষ্টি আকর্ষণ করলাম। বললাম যে আপনাদের ব্যক্তিগতভাবে কোনো বাধ্যবাধকতা থাকতে পারে, কোনো রাজনৈতিক দলের কাছে ভালো সাজবার, চেয়ারম্যানের কোনো বাধ্যবাধকতা থাকতে পারে কোনো একটা রাজনৈতিক দলকে বিশেষ বার্তা দেওয়ার, কিন্তু বাংলার মানুষ তথা জলপাইগুড়ির সাংস্কৃতিক মনোভাবাপন্ন মানুষের এই ধরনের কোনো ঠেকা নাই। যেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সমালোচনা আমি করতেছি না, আমি শুধু বলতে চাচ্ছি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের থেকে 100 গুণ বেশি শ্রদ্ধেয় ও প্রাতঃস্মরণীয় ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর। সেই শ্যামাপ্রসাদ মুখার্জিকে উপরে একটা বড় ছবি দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিকে নিচে তার পায়ের কাছে দিয়ে যে অসম্মান জলপাইগুড়ি পৌরসভা করেছে তা বাংলার মানুষ মেনে নিতে পারে না। আমরা দুর্গা ঠাকুরকে ভক্তি করি, দুর্গা ঠাকুর হচ্ছে আমাদের আরাধ্য দেবী, নারী শক্তির প্রতীক। সেই নারী শক্তির প্রতীককে নরেন্দ্র দামোদর মোদী আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীর পায়ের কাছে দিয়ে যে অপমান জলপাইগুড়ি পৌরসভা করেছে, সেই অপমানের বিরুদ্ধে আমরা আজকে ইও সাহেবের কাছে গেছিলাম এবং তার দৃষ্টি আকর্ষণ করলাম এবং পরিষ্কার করে বললাম যত দ্রুত সম্ভব এই পোস্টার খুলে ফেলবেন এবং জলপাইগুড়ি তথা বাংলার মানুষের কাছে ক্ষমা চাবেন এই ধরনের কুকীর্তি করবার জন্য। যদিও অভিযোগ উড়িয়ে দিয়ে সৈকত চট্টোপাধ্যায় জানান, এটি রাজ্য সরকারের পাঠানো ব্যানার, পৌরসভা নিজে থেকে এই ব্যানার তৈরি করেনি। তবে বিতর্ক আরও জোরদার হয়েছে কারণ ব্যানারের নিচে জলপাইগুড়ি পৌরসভার নাম উল্লেখ ছিল। ফলে ব্যানারটির দায়ভার কার, রাজ্য সরকারের নাকি পৌরসভার, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিরোধীদের অভিযোগ, বিষয়টি শুধুমাত্র ব্যানারের নকশা নয়, বরং বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শনের প্রশ্নও জড়িয়ে রয়েছে। অন্যদিকে প্রশাসনিক মহল বিষয়টিকে অযথা রাজনৈতিক রং দেওয়া হচ্ছে বলেই মনে করছে। পৌরসভার বাইরে পশ্চিমবঙ্গ দিবসের একটা পোস্টার আছে, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিচে, কিছুক্ষণ আগে শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি উপরে। এটা আমাদের কিছু করার নেই, এটা রাজ্য সরকারের তরফ থেকে যেভাবে পোস্টারটা এসছে, যেভাবে ফ্লেক্সটা এসছে, প্রিন্ট এসছে, সেইভাবেই আমরা ছাপিয়ে লাগিয়েছি। এটা তাহলে আপনাকে জেলা শাসককে জিজ্ঞেস করতে হবে, এটা তো পৌরসভার কিছু করার নেই। এটা কি মানে ওইদিন থাকবে না, খোলার কোনো ব্যবস্থা খুলছে? আপনার জেলা শাসককে বলুন যে ওনারা বদল করবেন কিনা। এটা পৌরসভার কাছে পাঠিয়েছে, পৌরসভা লাগিয়েছে, এটা রাজ্য সরকারের তরফ থেকে এসছে, যেভাবে প্রিন্ট এসছে সেভাবেই আমরা লাগিয়েছি। অমিত মনিকার রিপোর্ট, এভি নিউজ। বুধবার রাতের প্রাকৃতিক দুর্যোগের ধাক্কা সামলে তিস্তা পাড়ের জেলা শহর জলপাইগুড়ি যখন স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে, তখনই শহরের বিভিন্ন এলাকায় বিতর্কিত পোস্টার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শহরের একাধিক স্থানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে যাওয়ার ছবি সম্বলিত ফ্লেক্স ও পোস্টার দেখা যায়। এর মধ্যে কোতোয়ালি থানার সামনে এমন একটি ফ্লেক্স টাঙানো হয়েছে বলে অভিযোগ
ঘটেছে। পোস্টারে দেখা যাচ্ছে সৈকত চট্টোপাধ্যায়ের ছবি ব্যবহার করে বিজেপির দুই শীর্ষ নেতাকে দড়ি বেঁধে রাস্তায় টেনে নিয়ে যাওয়ার দৃশ্য তুলে ধরা হয়েছে। বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনো স্পষ্ট নয়। ঘটনাকে ঘিরে এলাকায় কৌতূহল ও উত্তেজনা ছড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার তদন্ত ও পোস্টারের উৎস খতিয়ে দেখা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। রাজনৈতিক মহল মনে করছে এই ঘটনাকে কেন্দ্র করে আগামী দিনে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের সৃষ্টি হতে পারে। বলছি দাদা, এটা কি দেখতে পাচ্ছেন একটা পোস্টারে? আমি তো আসি হঠাৎ পোস্টারে দেখলাম যে এখানে একটা ছবি দেখতেছি পোস্টারের মধ্যে। সেই ছবিতে অমিত শাহর হাতের দড়ি আর মোদির যে হাতের দড়ি দিয়ে সৈকত চ্যাটার্জি টেনে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এই যাদের যে টেনে নিয়ে যাচ্ছে চেনে না ওনাকে? হ্যাঁ, একজন ভারতের প্রধানমন্ত্রী, একজন অমিত শাহ অর্থমন্ত্রী। আর যিনি টেনে নিয়ে যাচ্ছেন তিনি আমাদের জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান। আপনার মনে কিছু কোনো প্রতিক্রিয়া কি হচ্ছে? না, এই বিষয়টা নিয়ে আমি কোনো পরিচয় করতে পারবো না। না, এটা কি এভাবে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘোরানো যায়? সেটা তার নিজের বিবেক। সাপের কামড়ে 8 বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু। বুধবার দুপুরবেলায় ধূপগুড়ির কালীরহাট সংলগ্ন এলাকায় হৃদয় বিদারক ঘটনা ঘটে। এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। পরিবার সূত্রে খবর, কর্মসূত্রে প্রতিদিনের মতো শিশুর মা বাবা বাড়ির বাইরে ছিলেন। বাড়িতে একাই থাকা শিশুটি নিজে ভাত বেড়ে মধ্যাহ্ন ভোজন করে। পরে কুয়োর পাড়ে থালা রাখতে গেলে সেখানে থাকা বিষধর সাপ তাকে ছোবল মারে। সাপের কামড় খাওয়ার পর শিশুটি চিৎকার করতে করতে পাশে কাকার বাড়িতে ছুটে যায়। পরিবারের সদস্যরা দ্রুতই তাকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যান। পরিবারের দাবি, হাসপাতালে পৌঁছানোর সময় শিশুটি সচেতন ছিল, নিজেই হেঁটে হাসপাতালে প্রবেশ করে। তবে চিকিৎসাধীন অবস্থায় অল্প সময়ের মধ্যেই শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। চিকিৎসকরা তাকে জলপাইগুড়িতে স্থানান্তরের পরামর্শ দিলেও তার আগেই মৃত্যু হয় শিশুর। আকস্মিক এই ঘটনায় পরিবারে নেমেছে গভীর শোকের ছায়া। পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও শোক আর উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়েছে। সাপের কামড়ে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। আমি তো বাঁচলাম না, যে সাপ পেয়েছে কী সাপ আমি তো জানি না। হঠাৎ এখানে আসলাম, আসিয়া দেখলাম আমাকে আকর্ষিত। আমি দেখলাম আগে কী চিহ্ন হচ্ছে আমি তো জানি না। আজকে দেখলাম যে ভেনা পাতি হচ্ছে আর দেয় চোখ নিতেছে, নিজার পরে তারপরে আজ ডাক্তার শিখিয়েছে ডক্টর করিয়া আসলো। আসিয়া কত ডক্টর কত এবার করি ওদের একটা জিত দেবো, জিতার পরে এবার ওখানে গিয়ে দেবে। কতক্ষণের মধ্যে ঘটনাটা ঘটলো? কতক্ষণ হাসপাতালে ছিল? এখানে আধা ঘন্টা 40 মিনিট। বাচ্চাকে কিভাবে নিয়ে আসছেন আপনি? বাচ্চারা হাতে নিয়ে আসছে। বাড়ি কোথায় আপনাদের? আমার বাড়ি কালিয়ার। কালিয়ার। মানে বাচ্চারা কি করছিল, কোথায় ছিল বাচ্চারা আজকে বাড়িতে? বাচ্চারা রান্না ঘরে ছিল, রান্নাঘর টেবিলে খাবার ছিল। মানে প্রতিদিন নিয়ে খায়, আমিও বাড়ি থাকি না, ওর মা বাড়ি থাকে না। টেবিলে রান্না খাওয়া দাওয়ার পরে টুবে পাড়া নিয়ে তারপরে টিপে করছে। মানে যে থালা বাসন ছুঁড়ে দিয়েছে, তার থালা বাসন ছুঁড়ে পরে হাত সামনে। কে দেখলো? কেউ দেখে নাই, ও নিজে যা চিন্তা করছে। দাদা বলছে বলে আমাকে সাত পাচ্ছে, ও হাতিয়ে গেছে, যা বলছে আমাকে সাত পাচ্ছে। ওটাও সুস্থ ছিল, এখানেও সুস্থ ছিল। কত বছর বয়স বাচ্চা? 8 বছর। কি নাম? সঞ্জনা রায়। অমিত বণিকের রিপোর্ট। নাবালিকাকে ধর্ষণের দায়ে 22 বছর সশ্রম কারাদণ্ড, 2.5 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ পস্কো আদালতের। বুধবার জলপাইগুড়ি বিশেষ পস্কো আদালতে এই রায় ঘোষণা করেন বিচারপতি ইন্দ্রিলা মুখোপাধ্যায় মিত্র। জানা গেছে, গত 2020 সালে এনজেপি থানা এলাকায় নাবালিকা ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। নাবালিকার বাবা কাজে গিয়েছিলেন এবং মা ও দাদা তাকে বাড়িতে রেখে সন্ধ্যায় একটি মুদির দোকানে গিয়েছিলেন। সেই সময় নাবালিকা ঘর থেকে জল খাওয়ার জন্য বাইরে বেরোলে অভিযুক্ত যুবক বলপূর্বক তাকে ধর্ষণ করে এবং জানালা খুলে পালিয়ে যায়। পরবর্তীতে নাবালিকার মা বাড়িতে এসে নাবালিকাকে বিবস্ত্র অবস্থায় দেখতে পায়। নাবালিকা সম্পূর্ণ ঘটনাটি তার মাকে জানায় এবং পরবর্তীতে তার বাবাকেও জানায়। এরপর 2020 সালের 1 আগস্ট অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন নাবালিকার বাবা মা।
পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে এবং অভিযুক্ত হাইকোর্ট থেকে জামিন পেয়ে যায়। আর সেদিন স্পেশাল পস্কো আদালতে বিচারক দুই পক্ষের সওয়াল জবাব শুনে সাজা ঘোষণা করেন। অভিযুক্তকে 22 বছরের সশ্রম কারাদণ্ড এবং 20,000 জরিমানা অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সেই সাথে ভিকটিমকে 2,50,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগ্যাল অথরিটিকে নির্দেশ দিয়েছেন। অন্যদিকে যদি অভিযুক্ত 20,000 জমা দেয় সেই টাকাও ভিকটিমকে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক বলে জানান পস্কো আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত। এটা হচ্ছে এনজিপি থানার কেস। এটা 2020 ঘটনা। অভিযোগ দায়ের হয়েছিল 1/8/2020 তারিখে। এনজিপি থানাতে একটা অভিযোগ দায়ের করেছিল। নাবালিকা মেয়েটির বাবা ওই অভিযোগটা দায়ের করেন। তিনি অভিযোগ দায়ের করেছিলেন যেটা 30/7/2020 এই তারিখে ঘটনাটি ঘটেছিল। সেদিনকার সে কাজে গিয়েছিল এবং তার স্ত্রী এবং ছেলে তারা সন্ধ্যাবেলা দিকে বাড়ির বাইরে একটা গ্রসারি শপে বাজার করতে গিয়েছিল। সে সময় নাবালিকা মেয়েটি, যার বয়স সে সময় 15 বছর ছিল, সে বাড়িতে একাই ছিল এবং সেই সময় যেহেতু স্কুল কলেজ বন্ধ ছিল, মেয়েটা ক্লাস 8-এ পড়াশোনা করত, সে অনলাইনে বাড়িতে পড়াশোনা করছিল। সেই সময় এই আসামি যে প্রতিবেশী ওদের, সে বাড়িতে আসে এবং মেয়েটির কাছে জল খেতে চায় এবং জল খেতে চাওয়ার পরে মেয়েটি যখন ওকে জল দিতে যায় তখন মেয়েটিকে ও টেনে ঘরের ভিতরে নিয়ে যায় এবং ঘরের ভিতরে নিয়ে গিয়ে ও মেয়েটির নাইটি সরিয়ে দিয়ে মেয়েটিকে বলপূর্বক ধর্ষণ করে এবং মেয়েটি যখন চিৎকার চেঁচামেচি করে তখন ছেলেটি তাকে ধর্ষণ করার পর জানলার গারদ দিয়ে জানলা দিয়ে পালিয়ে যায় এবং মেয়েটির মা তার কিছুক্ষণ পরে বাড়িতে ফিরে আসে এবং মেয়েটিকে নগ্ন অবস্থায় সে দেখতে পায় এবং মেয়েকে জিজ্ঞেস করার পরে মেয়ে কান্নাকাটি করে তার মাকে সমস্ত ঘটনার কথা বলে এবং পাড়া প্রতিবেশীরাও ছুটে আসে, তারাও এসে সমস্ত ঘটনার কথা শুনে তার বাবাকে খবর দেওয়া হয়। তার বাবা বাড়িতে ফিরে আসার পরে তার মা এবং নাবালিকা মেয়েটি তার বাবাকেও ঘটনার কথা বলে এবং তারপরে তারা 1 তারিখে থানায় অভিযোগ দায়ের করে এবং থানায় অভিযোগ দায়ের করার পর মেয়েটির ডাক্তারি পরীক্ষা করতে মেয়েটিকে পাঠিয়ে দেয়। মহামান্য আদালতে তার গোপন জবানবন্দি রেকর্ড করা হয় এবং আসামিকে পুলিশ অ্যারেস্ট করে মহামান্য আদালতে প্রেরণ করেন। তারপরে পরবর্তীকালে এই ছেলেটি হাইকোর্ট থেকে বেলও পায়। এই কেসে চার্জ গঠন হয়। চার্জ গঠন হওয়ার পরে সরকার পক্ষ থেকে টোটাল 4 জন সাক্ষী এবং DW আসামির পক্ষ থেকে 2 জন সাক্ষী এই কেসে সাক্ষ্য প্রদান করেন এবং উভয় পক্ষের সাক্ষী শেষ হওয়ার পর, উভয় পক্ষের সওয়াল জবাব শেষ হওয়ার পর মহামান্য স্পেশাল জাজ পক্সো কোর্টের বিচারক মাননীয়া ইন্দ্রিলা মুখোপাধ্যায় মিত্র আজকে এই কেসের সাজা ঘোষণা করেছেন। তিনি এই আসামিকে 22 বছরের সশ্রম কারাদণ্ড, 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ড এবং তিনি বলেছেন যে যদি এই 20,000 টাকা আসামি জমা দেয় তাহলে সেটা ভিকটিম গার্লকে তাকে দিয়ে দেওয়া হবে এবং ভিকটিম গার্লকে 2.5 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। জলপাইগুড়িতে কৃষক সভার বিক্ষোভ, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি সহ একাধিক দাবিতে স্মারকলিপি। ভোটার তালিকা থেকে বাদ পড়া বৈধ ভোটারদের দ্রুত পুনরায় তালিকাভুক্ত করা সহ কৃষক আর গ্রামীণ জনজীবনের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনে নামল সারা ভারত কৃষক সভা জলপাইগুড়ি সদর উত্তর থানা কমিটি। বুধবার সদর বিডিও দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। সংগঠনের দাবি, স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত আবেদনের নিষ্পত্তি করে বৈধ ভোটারদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি প্রতি কুইন্টাল আলু 1400 টাকা দরে সরকারি উদ্যোগে ক্রয়ের ব্যবস্থা করতে হবে। কৃষকদের সরকার নির্ধারিত মূল্যে রাসায়নিক সার, কীটনাশক, বীজ সরবরাহ নিশ্চিত করতে কৃষক স্বার্থ রক্ষায় কৃষি সমবায় সমিতিগুলিকে পুনরুজ্জীবিত করার দাবিও তোলা হয়। এছাড়াও প্রতিটি গ্রামীণ হাটে গরু কেনাবেচার স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে হবে। গ্রামীণ অর্থনীতি সচল রাখার দাবিও জানানো হয়। আলু চাষে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দান, 125 দিনের কাজ দ্রুত চালু, গ্রাম পঞ্চায়েত এলাকায় জল নিকাশি ব্যবস্থা উন্নত করা, জঙ্গল পরিষ্কার, বেহাল রাস্তাঘাট সংস্কারের দাবি তোলা হয়। বিক্ষোভে উপস্থিত ছিলেন কমিটির সম্পাদক বিশ্বজিৎ মহন্ত, সভাপতি আব্বাস আলী, তপন গঙ্গোপাধ্যায়, সানন্দ সরকার প্রমুখ। আমরা আজকে বিডিও অফিসে বিডিওর কাছে সদর
সারা ভারত কৃষক সভার সদর উত্তর জেলা ব্লক কমিটির তরফ থেকে আমরা এটা দিলাম। কি চাচ্ছেন, দাবিটা কি আপনাদের? দাবিটা হচ্ছে যে ভোটার তালিকা থেকে কাউকে বাদ দেওয়া যাবে না, এটাকে অতি দ্রুত ইনক্লুড করতে হবে। এর ফলে হচ্ছে কি, যে সমস্ত উপভোক্তারা আছে 100 দিনের কাজ করতে পারছে না, ছেলেদের যে সমস্ত সুযোগ সুবিধা সেটা দিতে পারছে না, তারপরে তাদের অ্যাকচুয়ালি ভারতের নাগরিকত্বকেই শেষ করে ফেলে দিচ্ছে, এইরকম অবস্থা। সমস্যা না মিটলে আমরা আগামী দিনে কি আছে? আগামী দিনে বৃহত্তর আন্দোলনের দিকে আমরা যাব। আপনার নাম পরিচয় যে পথ অবরোধ থেকে আরম্ভ করে এই যে অফিস টফিস আমরা অসল করে ফেলবো। আর এই দীর্ঘদিন বসবাস করছে, একে নাগরিকত্ব থাকবে না, এটা তো হবে না, এটা কোনো আইনও হবে না। ভিডিও যেটা বললেন, যেটা হলে ইট ইজ অল প্রসেস, আমাদের হাতে কিছু নাই, আমরা সব পাঠিয়ে দিচ্ছি ট্রাইব্যুনাল পাঠিয়ে দিচ্ছে ইলেকশন কমিশনকে, ওই জায়গাতে এটা হবে। আর যে সমস্ত দাবি দেওয়া আছে আমাদের চিরসমিতিদের, কৃষকদের সারের ব্যাপার, কীটনাশকের ব্যাপার, কালোবাজারির ব্যাপার, এগুলো বলছে যে আমরা দেখছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়ি জেলা স্কুলে ইতিহাস শিক্ষকের অভাব, বিপাকে পড়ুয়ারা। নিয়োগের দাবিতে অভিভাবক ছাত্রদের বিক্ষোভ। জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জলপাইগুড়ি জেলা স্কুলে ইতিহাস শিক্ষকের চরম অভাবে পড়াশোনায় বিঘ্ন ঘটেছে বলে অভিযোগ উঠেছে। স্কুলে বর্তমানে একজনও ইতিহাস শিক্ষক না থাকায় নিয়মিত ক্লাস ব্যাহত হচ্ছে এবং এর ফলে ছাত্রছাত্রীদের শিক্ষা জীবনে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নবম শ্রেণীর ছাত্র ত্রিজল বর্মনের অভিযোগ, ইতিহাসের নির্ধারিত পিরিয়ডে অন্য বিষয় পড়ানো হচ্ছে অথবা অনেক সময় ক্লাস বাতিল হয়ে যাচ্ছে, ফলে ইতিহাস বিষয়ের পড়াশোনা যথাযথভাবে এগোচ্ছে না এবং ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়ছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা। পড়ুয়াদের দাবি, রেজিস্ট্রেশনের সময় স্কুল কর্তৃপক্ষ ইতিহাসের পরিবর্তে অন্য বিষয় নেওয়ার পরামর্শ দিচ্ছে, অথচ ইতিমধ্যেই প্রায় 3 মাস ধরে তারা ইতিহাস বিষয়ের পড়াশোনা করেছে। আগামী সেপ্টেম্বর মাসে প্রথম সেমিস্টার পরীক্ষা থাকায় এই সময় নতুন বিষয় বেছে নিয়ে প্রস্তুতি নেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন তারা। এই পরিস্থিতিতে বুধবার স্কুল প্রাঙ্গণে ইতিহাস শিক্ষক নিয়োগের দাবিতে একজোট হন অভিভাবক ও পড়ুয়ারা। তাদের বক্তব্য, আগে স্কুলে 2 জন ইতিহাস শিক্ষক কর্মরত ছিলেন, কিন্তু বদলির কারণে তারা অন্যত্র চলে যাওয়ায় বর্তমানে এই সংকটের সৃষ্টি হয়েছে। অভিভাবক ও পড়ুয়াদের দাবি, অবিলম্বে ইতিহাস শিক্ষক নিয়োগ করে স্বাভাবিক পঠন পাঠনের পরিবেশ ফিরিয়ে আনতে হবে। তা না হলে বহু শিক্ষার্থীর ভবিষ্যৎ এবং পরীক্ষার প্রস্তুতি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। অ্যাকচুয়ালি আমরা আমাদের ছেলেরা যারা আমাদের গার্জেন যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের প্রত্যেকেরই ছেলেমেয়েরা এই স্কুলে ভর্তি হয়েছে। জেলা স্কুলে ভর্তি হওয়ার কারণ একটা গর্বের ব্যাপার। কোন ক্লাসে? সব 11-এ ভর্তি, মাধ্যমিক পাস করে 11-এ ভর্তি হয়েছে এবং এই 11-এ ভর্তি হওয়ার পরে ওরা 3 মাস ক্লাস করেছে, কিন্তু উইদাউট এনি টিচার, মানে হিস্ট্রি টিচার। প্রত্যেকে হিস্ট্রি নিয়ে পড়ছে। এবার 3 মাস পরে এখানে আসার পর আমরা জানতে পারলাম যে স্কুলে হিস্ট্রি টিচার জানি না, কিন্তু আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি 2 মাস আগে 2 জন টিচার এখানে ছিল, তারা বোধহয় ট্রান্সফার হয়ে গেছে। কী কারণে হয়েছে জানি না। তাহলে এই যে ছেলেগুলো 3 মাস ধরে স্কুলে পড়াশোনা করলো, বিভিন্ন বইপত্র বিভিন্ন জায়গায় এরা যেখানে এখানে পড়ে সেখানে পড়লো, পড়ার পরে আজকে দেখা যাচ্ছে যে এদেরকে বলে দেওয়া হচ্ছে যে তোমরা অন্য সাবজেক্ট নাও। তাহলে এটা কি সম্ভব? এমনিতেই একটা আর্টস সাবজেক্টটা খুব কঠিন। এখন হিস্ট্রি নিয়েছে ওরা সেটা পারবে বলেই নিয়েছে। এখন যদি ওদের বলা হয় ইকোনমিক্স নাও বা অন্য কিছু নাও, তাহলে ওদের পক্ষে খুবই কঠিন। 3 মাস, আর মাত্র 1 মাস বা 1.5 মাস পরে বোধহয় ফার্স্ট সেমিস্টার পরীক্ষা। তাহলে এর মধ্যে ওরা কী করে প্রস্তুতি নেবে? তো এই বিষয় নিয়ে আমরা প্রথমে স্কুলকে একটা ডেপুটেশন, মানে ভার্বালি ডেপুটেশন দেওয়ার জন্য এসেছি, যে আমরা গার্জেনদের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের সাথে যে আপনি এটা ব্যবস্থা নিন। এবং আমরা যৌথভাবে আমরা একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি। সেখান থেকে ডিএমকে জানানো হয়েছে। ডিএমের সাথে আমরা কথা বলেছি বাই ফোন, এবং তিনি আমাকে জানিয়েছেন যে উনি ডিপার্টমেন্টকে জানিয়েছেন। আর তারপরে আমরা ডিআই সাহেবের সাথেও দেখা করেছি। ডিআই সাহেব বলেছেন যে যদি জেলা স্কুল থেকে কোনো লেটার ইস্যু করে, তাহলে ওনারাও ডেপুটেশন একজনকে দিতে পারে। তো এই হচ্ছে পরিস্থিতি। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে বলতেই হেডমাস্টার মশাইকে আমি ফোন করেছিলাম এবং অন্যান্য গার্জিয়ানরাও ফোন করেছিল, কেউ কারো ফোন ধরেনি। এখন আমাকে ফোন করলো
এবং ফোন করার পর উনি বলল যে আমি অসুস্থ, তো উনিও মেল করেছে সব জায়গায়। তো আমি ওনাকে বললাম যে আপনি আসুন, স্কুলের ডেভেলপমেন্টের জন্য আমরা সব গার্জিয়ানরা আপনার সাথে হাত মিলিয়ে কাজ করব, কিন্তু এই ছেলেগুলোর এই বিপদের মধ্যে তাদের ফেলে না দিতে। তো এরকম আমরা বললাম। তো আমরা এখন কি আমরা ডিএম এর কাছে যাবো কি যাবো না? ফর্ম ফিল আপটা বলছে উনি করে দেবেন। হ্যাঁ, মানে উনি দায়িত্ব সাবজেক্টেই করবে এবং উনি 2 দিন অপেক্ষা করার বলছে আর কি। আর 2জন টিচার অলরেডি এখানে পোস্টিংয়ের অর্ডার হয়ে আছে, একজন হিস্ট্রি আর একজন ম্যাথমেটিক্সের। কুচবিহার থেকে আরেকটা কোথায় যেন বললো। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়িতে শিল্পীদের সঙ্গে তথ্য ও সংস্কৃতি দপ্তরের বৈঠক, সমান সুযোগের আশ্বাস। বিভিন্ন সরকারি অনুষ্ঠানে একই শিল্পীদের বারবার সুযোগ দেওয়া হচ্ছে, এই অভিযোগ তুলে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিকের সঙ্গে বৈঠক করলেন জলপাইগুড়ি শহরের একাংশ শিল্পী। বুধবার জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের কার্যালয়ে উপস্থিত হয়ে তারা নিজেদের সমস্যার কথা সরাসরি তুলে ধরেন। শিল্পীদের অভিযোগ, সরকারি অনুষ্ঠানগুলিতে নিয়মিতভাবে কিছু পরিচিত মুখকেই দেখা যায়, ফলে জেলার বহু প্রতিভাবান শিল্পী সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এই সমস্যা সমাধানের দাবিতেই এদিনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাচিক শিল্পী প্রিয়তা দে জানান, আলোচনা অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে। তার কথায় শিল্পীদের সঠিক তথ্য ভাণ্ডার বা ডেটাবেস না থাকায় এই ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে বলে দপ্তরের আধিকারিক স্বীকার করেছেন। পাশাপাশি ভবিষ্যতে জেলার সমস্ত শিল্পী যাতে সমান সুযোগ পান, সেই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। শিল্পী মহলের আশা, এই উদ্যোগের ফলে আগামী দিনে সরকারি সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী নির্বাচনের ক্ষেত্রে আরও স্বচ্ছতা আসবে এবং জেলার সকল শিল্পীর জন্য সমান সুযোগ নিশ্চিত হবে। আমরা এখানে আজকে শিল্পী মহলের তরফ থেকে এসেছি, বিভিন্ন শিল্পের সঙ্গে যারা যুক্ত, নাচ, গান, বাচিক শিল্প, সঞ্চালনা, সমস্ত কিছুর সঙ্গে যারা যুক্ত। আজকে তথ্য সংস্কৃতি, জলপাইগুড়ি তথ্য সংস্কৃতি আধিকারিকের সঙ্গে দেখা করতে এসেছিলাম। উনি আজকে আমাদের সময় দিয়েছিলেন। আসলে আমাদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ জমেছে, বিভিন্ন সরকারি অনুষ্ঠানে চেনা কিছু মুখই দেখা যাচ্ছে। তো সেই সম্পর্কে অবগত করার জন্যই আমরা এসেছিলাম। যিনি আছেন উনি খুব ভালোভাবে আধিকারিক আমাদের কথা শুনলেন এবং ভীষণ সদর্থক আজকের এই মিটিং। তিনি বললেন যে এতদিন তার কাছে কোনো ডাটাবেস ছিল না, তিনি বুঝতে পারছিলেন না। তিনি অনেক ক্ষেত্রেই অ্যাঙ্কার খুঁজেছেন, অনেক ক্ষেত্রেই গানের দল খুঁজেছেন, কিন্তু ডাটার অভাবে তিনি বাকিদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। আজকে যারা উপস্থিত রয়েছে আমরা সবাই নিজেদের ডাটা দিলাম এবং আশা রাখছি যে আমরা যে এই অভিযোগটা, যে অভিমানটা আমাদের মধ্যে জমেছিল, পরবর্তীতে সেটা নিরসন হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ট্রেন চালকের তৎপরতায় রক্ষা পেল হরিণের পাল, ডুয়ার্সের বড় দুর্ঘটনা এড়ানো গেল। ট্রেন চালকের দ্রুত ও দায়িত্বশীল পদক্ষেপে প্রাণে বাঁচল এক পাল হরিণ। বুধবার সকাল প্রায় 8:40 নাগাদ ডুয়ার্সের নাগরাকাটা চালসা রেলপথে এই ঘটনা ঘটে। জানা গেছে, শিলিগুড়ি বামুনহাট ইন্টারসিটি এক্সপ্রেস ডুয়ার্সের জঙ্গল ঘেরা এলাকায় 67/68 নম্বর পিলারের কাছে পৌঁছলে লোকো পাইলট দেখতে পান একদল হরিণ রেল লাইনের মাঝ বরাবর হেঁটে চলেছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে জরুরি ব্রেক কষে ট্রেনের গতি কমিয়ে দেন চালকরা। পরে ট্রেনের হর্ন বাজানো হলে হরিণের দলটি রেল লাইন ছেড়ে দ্রুত জঙ্গলের দিকে চলে যায়। পথ নিরাপদ হওয়ায় পর পুনরায় ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেন চালকদের এই তৎপরতায় সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হওয়ায় পরিবেশপ্রেমী ও বন্যপ্রাণী সংরক্ষণে আগ্রহীরা তাদের ভূয়সী প্রশংসা করেছেন। উল্লেখ্য, এর আগেও এই রেলপথে ট্রেন চালকদের সতর্কতার কারণে বহু বন্যপ্রাণীর প্রাণ রক্ষা পেয়েছে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়িতে তৈরি হচ্ছে 14 ফুটের বিশাল ইস্কন রথ। দিন রাত ব্যস্ত শিল্পীরা।
আসন্ন রথযাত্রাকে সামনে রেখে জলপাইগুড়ি শহরে শুরু হয়েছে রথ নির্মাণের জোর প্রস্তুতি। শহরের বিভিন্ন প্রান্তে রথ তৈরির কাজ চললেও বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ইস্কনের মদনমোহন মন্দিরের জন্য নির্মীয়মান 14 ফুট উচ্চতার বিশাল রথ। শিল্পীদের জানানো মতে শাল ও সেগুন কাঠ দিয়ে সম্পূর্ণ নতুনভাবে তৈরি করা হচ্ছে এই রথ। বর্তমানে রথের কাঠামো নির্মাণ ও আকৃতি দেওয়ার কাজ চলছে, তবে পুরো কাজ শেষ হতে এখনো কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন নির্মাণ কর্মীরা। শিল্পীদের দাবি এবারের রথ আগের তুলনায় অনেক বড় ও আকর্ষণীয় হবে। বিশেষ করে ইস্কনের ঐতিহ্যবাহী রথের আদলে এটি নির্মাণ করা হচ্ছে, যা ভক্ত ও দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণ হয়ে উঠবে। রথযাত্রার দিন মন্দির প্রাঙ্গণ ও আশেপাশের এলাকার কয়েক হাজার মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। সেই লক্ষ্যেই দিনরাত এক করে রথ নির্মাণের কাজে ব্যস্ত রয়েছেন শিল্পীরা। রথযাত্রাকে ঘিরে ইতিমধ্যেই উৎসবের আবহ তৈরি হয়েছে জলপাইগুড়ি শহরে। আর 14 ফুটের এই বিশাল ইস্কন রথ এবার শহরের অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে বলে মনে করছেন স্থানীয়রা। এটা আকৃতিটা ঠিক, আমাদের একটা আছে, ওই যে ডিজাইন আছে, ওই ডিজাইন অনুসারে হচ্ছে। পাশে যে ডিজাইন আছে ওই ডিজাইন অনুসারে হচ্ছে। কত বড় হচ্ছে? 11 ফুট হাইট হবে, বিশাল আকৃতির। হ্যাঁ, মানে এবার হালকা সেগুন কাঠ তৈরি, নতুনভাবে তৈরি করছেন? হ্যাঁ, অনেক টাকা খরচা হচ্ছে, বুঝছেন। এই প্রথম তো 4টে মিস্ত্রি লাগছে, এখন 2 জনে কাজ করতেছে। মানে এবার বড় করার কারণ হ্যাঁ, এত বড় করার কারণ? ইস্কনের রথ এরকমই হয়। ইস্কনের রথ ইস্কনতে যায়, ইস্কনতে এই মন্দিরটা দিয়ে দিছে 1.5 বছর আগে। এবার কি আরো জাঁকজমক হবে? হ্যাঁ, গত বছর যে হয়েছিল, যে লোক হয়েছিল, এবার দ্বিগুণ লোক হবে। এই জন্য রথটা বড় করতে হচ্ছে, বুঝছেন। লোকজনের সমাগম বেশি হবে, পারমিশন নেওয়া হয়েছে আমাদের থানার থেকে, বুঝছেন। ওই কমিটির থেকে আপনার ডিজাইন দিয়ে দিছে, তো এই ডিজাইন থেকেই হবে। এখানে যে দেওয়া আছে, এটা পরে দেখছি। মানে আপনারা কিভাবে তৈরি করছেন? এটা আমরা তৈরি করছি এখন। ওই কমিটির থেকে যেভাবে আমাদের দিয়েছে, ডিজাইন দিয়েছে, ওই হিসাবে দিচ্ছে, ওইভাবে তৈরি করছে। মানে মানে লম্বাটা কত হবে? লম্বা চওড়া? লম্বাটা হবে 15 ফিট হবে লম্বাটা, চওড়া আছে 7 ফিট। তারপরে কি একটা গাড়ির ট্রাকচারে লাগানো হবে? হ্যাঁ, গাড়ির ট্রাকচারের মধ্যে করানো আছে এখন, গাড়ির ট্রাকচারতে আছে। আর হাইটটা হবে আপনার 14 ফিট। 14 ফিট, তার বড় আকৃতিরই। কতদিন লাগছে আপনাদের তৈরি করতে? তো এখন আমরা তো 3 জন 4 জন এরকম করে কাজ করতেছি, মোটামুটি আমাদের 25 দিনের মতো হয়ে গেছে। আরও কয়দিন লাগতে পারে? আরও লাগবে, 20-25 দিন লাগবে, মানে ইসের আগেই হয়ে যাবে। মানে নতুনভাবে তৈরি করছেন? নতুনই, সম্পূর্ণ নতুন, সম্পূর্ণ নতুন। এই কাঠপাট যা আছে যেখানে এগুলো সব ফ্রি কাঠ, শাল কাঠ, শাল, সেগুন, আকাশমণি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পশ্চিমবঙ্গ দিবসের ব্যানারে রবীন্দ্রনাথের ছবির নিচে বিতর্কে জলপাইগুড়ি পুরসভা। তিস্তা পারে চাঞ্চল্য, মোদী শাহকে দড়ি বেঁধে টানার পোস্টার ঘিরে বিতর্ক। সাপের ছোবলে 8 বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ ধূপগুড়ি। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।